সীমাদেবীর অফিস থেকে বেরিয়ে আসার পর স্নেহার মনটা অনেক দিন পর একটু হালকা লাগছিল। অন্তরা দেবী তখন ঘরে বসে জানলার বাইরে তাকিয়েছিলেন। স্নেহা ঘরে ঢুকতেই অন্তরা দেবী বললেন, কি বললেন মা? বললেন, আমাদের কোনো চিন্তা করতে হবে না, এখানে আমরা নিরাপদে আছি। অন্তরা দেবীর চোখ ভিজে উঠল। আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল মা। আবার এসব বলছো কেন? তোমাকে ছাড়া আমি একা কোথায় যেতাম বলো? তাছাড়া তোমাকে ওই নরকের মধ্যে রেখে আসতাম কি করে? অন্তরা দেবী কিছু বললেন না, শুধু স্নেহার মাথায় হাত রেখে আদর করলেন। ঠিক সেই সময় সীমাদেবীর অফিসে একজন কর্মচারী এসে বলল, ম্যাডাম, আপনাকে একজন ভদ্রলোক দেখতে এসেছেন। কে? নাম বলেছেন অলোকেশ চ্যাটার্জি। নামটা শুনে সীমাদেবী অবাক হয়ে গেলেন। অন্যদিকে বাড়িতে তখন তোলপাড় অবস্থা। প্রীতম রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। বলছে, খুঁজে বের করো ওদের, যেখানেই থাকুক নিয়ে আসো। অলোকেশবাবু কড়া গলায় বললেন, এত সহজে পালিয়ে যেতে দেব না। ও যদি মুখ খোলে তাহলে আমাদের সম্মান শেষ হয়ে যাবে। প্রীতম বলল, ওরা তো সাহস হলো কি করে? অলোকেশবাবু দাঁতে দাঁত চেপে বললেন, সেই সাহস কে দিয়েছে সেটাই আগে জানতে হবে। এদিকে সীমাদেবীর সামনে বসে অলোকেশবাবু বললেন, আমার স্ত্রী আর পুত্রবধূ এখানে এসেছে শুনেছি, তাদের আমি বাড়িতে নিয়ে যেতে এসেছি। সীমাদেবী শান্ত গলায় বললেন, তারা প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের ইচ্ছার বিরুদ্ধে কোথাও কাউকে পাঠানো হয় না। আপনি জানেন আমি কে? সীমাদেবী বললেন, সেটা জানার প্রয়োজন নেই। এখানে সকলের পরিচয় একটাই, তারা মানুষ। অলোকেশবাবুর মুখটা রাগে লাল হয়ে গেল। আমার পরিবারের ব্যাপারে নাক গলাবেন না। সীমাদেবী বললেন, আপনার পরিবারের ব্যাপার যদি অত্যাচারের মধ্যে পড়ে তাহলে সেটা শুধু পরিবারের বিষয় থাকে না। কথাটা শুনে অলোকেশবাবু চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন এখানে জোর খাটানো যাবে না। সন্ধ্যাবেলা স্নেহাকে ডেকে সব কথা জানালেন সীমাদেবী। সব শুনে স্নেহা বলল, আমি আর ফিরব না। সীমাদেবী বললেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, সামনে অনেক লড়াই আছে। স্নেহা বলল, আমি প্রস্তুত আছি। পরদিন সকালে সীমাদেবী একজন আইনজীবীর সঙ্গে স্নেহার দেখা করিয়ে দিলেন। আইনজীবী সব কথা শুনে বললেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? স্নেহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আছে। কী প্রমাণ? স্নেহা নিজের ফোনটা বের করল। তারপর একে একে কয়টি ভিডিও দেখাতে শুরু করল। একটিতে দেখা যাচ্ছে প্রীতম অন্তরা দেবীকে ধাক্কা মারছে। আরেকটিতে দেখা যাচ্ছে স্নেহাকে মারধর করা হচ্ছে। ভিডিওগুলো দেখে আইনজীবী অবাক হয়ে গেলেন। এতদিন এগুলো লুকিয়ে রেখেছিলেন? স্নেহা বলল, আমি জানতাম একদিন না একদিন এগুলো দরকার হবে। ঠিক তখনই আরেকটি ভিডিও দেখে সীমাদেবী চমকে উঠলেন। ভিডিওতে এমন একটি সত্য ধরা পড়েছিল যা শুধু প্রীতম নয়, অলোকেশবাবুর জীবনও ওলটপালট করে দিতে পারে। সীমাদেবী বিস্মিত চোখে স্নেহার দিকে তাকিয়ে বললেন, এই ভিডিওটা তুমি কোথায় পেয়েছ? স্নেহা ধীরে ধীরে বলল, ঘটনাটা আমি কাউকে বলিনি, কিন্তু আজ মনে হচ্ছে সময় এসে গেছে সব সত্য সামনে আনার। স্নেহা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, বিয়ের প্রায় 6 মাস পর থেকেই আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে কিছু একটা ভয়ঙ্কর গোপন সত্য লুকিয়ে আছে,
তাই সাবধানে সব কিছু নজরে রাখতাম। অনেক সময় ফোনে রেকর্ডও করতাম। আইনজীবী ভদ্রলোক আবার ভিডিওটা দেখলেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে অলোকেশবাবু আর প্রীতম নিজের মধ্যেই কথা বলছেন। প্রীতম বলছে, আগেরবার যেমন সামলে নিয়েছিলাম এবারও সামলে নেব। অলোকেশবাবু উত্তর দিয়েছিলেন, মুখ বন্ধ রাখতে পারলেই কোনো সমস্যা হবে না। ভিডিওটা শেষ হতেই ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। সীমাদেবী বললেন, এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তবে পুরো বিষয়টা জানার জন্য পুলিশের সাহায্য দরকার হবে। স্নেহা মাথা নাড়ল, আমি প্রস্তুত আছি। অন্যদিকে বাড়িতে তখন পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। প্রীতম রাগে ঘরে পায়চারি করছে। বাবা, ও যদি সত্যি পুলিশের কাছে যায় তাহলে? অলোকেশবাবু কড়া গলায় বললেন, ভয় পেলে চলবে না। এত বছর কিচ্ছু হয়নি, এখনও কিচ্ছু হবে না। কিন্তু কথাটা বলেও তার নিজের মুখে উদ্বেগ স্পষ্ট। এদিকে অন্তরা দেবী সারা রাত ঘুমাতে পারলেন না। সকালে স্নেহার হাত ধরে বললেন, মা, একটা কথা বলবো? বলো মা। আজ এতদিন পরে মনে হচ্ছে আমি একটা বড় ভুল করেছি। স্নেহা অবাক হয়ে তাকালো। অন্তরা দেবীর চোখে জল। প্রথম বউটার সময় আমি প্রতিবাদ করতে পারিনি, দ্বিতীয় বউটার সময়ও না। ভাবতাম সংসার ভেঙে যাবে, লোকজন কি বলবে। স্নেহা স্তব্ধ হয়ে গেল। তুমি সব জানতে মা? অন্তরা দেবী কাঁদতে কাঁদতে বললেন, সবটা না, তবে ওরা যে অত্যাচার করত সেটা জানতাম, কিন্তু সাহস পাইনি কাউকে কিছু বলতে। স্নেহা তার হাত শক্ত করে ধরে বলল, এখন আর কাঁদতে হবে না, এবার সত্যিটা সবাই জানবে। সেদিনই সীমাদেবীর সাহায্যে থানায় অভিযোগ দায়ের করা হলো। পুলিশ সমস্ত ঘটনা শুনে তদন্ত শুরু করল। দুদিন পর একজন মহিলা পুলিশ অফিসার এসে স্নেহার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন। তিনি বললেন, আপনার অভিযোগ আমরা গুরুত্ব সহকারে দেখেছি, তবে আমাদের আরও কিছু তথ্য দরকার। স্নেহা নিজের ফোন, পুরনো ছবি, ভিডিও সব জমা দিল। তদন্ত যত এগোতে লাগলো ততই নতুন নতুন তথ্য সামনে আসতে শুরু করলো। পুলিশ জানতে পারল, প্রীতমের প্রথম স্ত্রীর মৃত্যুর কয়েক মাস আগে নিজের এক বান্ধবীর কাছে বেশ কিছু মেসেজ পাঠিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে তিনি শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার। দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রেও একই ধরনের অভিযোগের প্রমাণ পাওয়া গেল। খবরটা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। যে পরিবারকে সবাই এতদিন সম্মান করত, তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করল। প্রীতমের ব্যবসার কর্মচারীরাও ধীরে ধীরে মুখ খুলতে শুরু করল। কেউ বলল তারা বহুবার বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনেছে। কেউ বলল অন্তরা দেবীর ওপর হওয়া অত্যাচারের ঘটনাও তারা জানে। এমপি সোনার ব্যবসাতে যে জালিয়াতি ঝুলন্ত প্রতিনিয়ত, তারা ভয়েই কিছু বলতে পারেনি, তবে তারা প্রমাণ দেখাতে পারবে। এক সন্ধ্যায় সীমাদেবীর অফিসে বসেছিল স্নেহা। ঠিক তখনই একজন পুলিশ অফিসারের ফোন এলো। ফোনটা রেখে সীমাদেবীর মুখের অভিব্যক্তি বদলে গেল। স্নেহা ভয় পেয়ে বলল, কি হয়েছে? সীমাদেবী ধীরে ধীরে বললেন, পুলিশ তোমাদের দেওয়া ভিডিওর সূত্র ধরে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। কী তথ্য? তোমার শ্বশুরবাড়ির পুরনো একটা আলমারি থেকে কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। কিসের কাগজপত্র? সীমাদেবী গম্ভীরভাবে স্নেহার দিকে তাকালেন। সেগুলো যদি সত্যি হয় তাহলে প্রীতম আর অলোকেশবাবুর বিরুদ্ধে অভিযোগ আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। স্নেহার বুক
ধড়পড় করতে লাগলো। কাগজগুলোতে এমন কি লেখা ছিল? প্রীতমের আগের দুই স্ত্রীর মৃত্যুর পেছনে কি সত্যিই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আর সেই সত্য সামনে এলে কি হবে অলোকেশবাবু ও প্রীতমের? কোন গোপন সত্য এতদিন ধরে লুকিয়ে রেখেছিল স্নেহা? এই গল্পটির তৃতীয় পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।